ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি স্পেশালি বিএ মেজর ক্লাসের, যেটা আগে অনার্স বলা হতো, সেই ক্লাসের সেকেন্ড সেমিস্টারের একটি বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মার্ক্সবাদ একটি গুরুত্বপূর্ণ মতবাদ। আমার একাধিক ভিডিও আছে, তোমরা দেখছো। মার্ক্সবাদের ভিডিওগুলো তোমরা বেশি করে দেখছো এবং এটা একটা ভালো দিক। পলিটিক্যাল সায়েন্সের প্রত্যেকটা বিষয়কেই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা দিতে হবে, সমালোচনা করতে হবে, এবং বিশ্বে এটা একটা গুরুত্বপূর্ণ মতবাদ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বা না করি সেটা অন্য কথা, তবে আমাদের একাডেমি ওয়েতে এই বিষয়টিকে আমাদের জানতে হবে। তো আজকে যেটা আমি তুলে ধরতে চাইছি সেটা হলো এক দেশে সমাজতন্ত্র, ওয়ান কান্ট্রি সোশ্যালিজম, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এক দেশে সমাজতন্ত্র, এই কথাটির মানে আমরা খুব সাধারণভাবে বুঝতে পারছি যে একটা দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই দেশেই সমাজতন্ত্র থাকবে। তোমরা একথা জানো যে 1917 সালে ফার্স্ট একটা রেভলিউশন হয় মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে। মার্চ বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। সেটা মেনশেভিক পার্টির নেতৃত্বে 300 বছরের সামন্ততান্ত্রিক জার সরকারের বিরুদ্ধে, এবং এই বিপ্লবে সফল হয়ে রাশিয়ায় বুর্জোয়া প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক সরকার কেরনেস্কির নেতৃত্বে সংগঠিত হয়। কিন্তু এই সরকার রাশিয়ার বাসস্থান, রাশিয়ার ভূমিহীনদের জমি, রাশিয়ার মানুষের খাদ্য সংস্থান এবং রাশিয়ার মানুষের শান্তি চাওয়ার যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে পারেনি। ঠিক এরকম পরিস্থিতিতে লেনিন তার বলশেভিক পার্টিকে সংগঠিত করে 1917 সালেই নভেম্বর মাসে আর একটি বিপ্লব সংগঠিত করেন। এটাকে তোমরা জানো যে এটা নভেম্বর বিপ্লব। এটাকে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। তো সমাজতান্ত্রিক বিপ্লব কাকে বলে? যে বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, সেই বিপ্লব হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। দেখো, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে যে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে, উৎপাদন মুনাফা ভিত্তিক হয়, প্রয়োজন ভিত্তিক নয়। কিন্তু সেই জায়গায় সমাজতন্ত্রের নিয়ম হচ্ছে যে ব্যক্তি মালিকানার অবসান ঘটবে এবং সেখানে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। এটাই তো সমাজতন্ত্র। তো রাশিয়াতে দীর্ঘদিন ধরে কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, শিল্পভিত্তিক অর্থনীতি ছিল না। অর্থাৎ রাশিয়ায় জার সরকারের আমলে যে অর্থ কাঠামো ছিল সেটা হলো সামন্ততান্ত্রিক অর্থ কাঠামো, কৃষিভিত্তিক অর্থ কাঠামো। কিন্তু সেখানে পুঁজিভিত্তিক উৎপাদন ব্যবস্থা ছিল না। কিন্তু মার্ক্সবাদ অনুযায়ী সমাজতান্ত্রিক বিপ্লব সেখানেই হয় যেখানে যেখানে পুঁজিবাদী অর্থনীতি থাকে। তো এই সময়ে ইংল্যান্ডে পুঁজিবাদী অর্থনীতি ছিল। সেই জন্য মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছিলেন যে প্রথমে ওই ইংল্যান্ডেই বা ব্রিটেনে সমাজতান্ত্রিক বিপ্লব হবে।
কিন্তু ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে রাশিয়াতে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টিকে সংগঠিত করে সেখানে নভেম্বর বিপ্লবের মাধ্যমে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেলল। এই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ঠিক এমন একটা মুহূর্ত, প্রথম মহাযুদ্ধ শেষ হলো সেই মুহূর্ত, এবং পৃথিবীতে পুঁজিবাদী দেশগুলোর মধ্যে যুদ্ধ হলো ব্যাপকভাবে তোমরা জানো, এবং রাশিয়াও যুদ্ধে মিত্রশক্তির পক্ষ অবলম্বন করেছিল। এমন একটা পরিস্থিতিতে গণতান্ত্রিক দেশগুলি, যেসব গণতান্ত্রিক দেশ ছিল, সেখানে সব একটা পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। এখানে আমরা দেখব যে জার্মানিতে উইমার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ইটালিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই সমস্ত গণতান্ত্রিক সরকার টিকেনি। জার্মানিতে নাৎসিবাদী সরকার তৈরি হয়েছে পরবর্তীকালে, আমরা দেখব 1930-এর দশকে। ইটালিতে 1920-এর দশকে, অর্থাৎ ওই 22 সালে মুসোলিনি ক্ষমতায় চলে এসেছেন ইটালিতে। ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রই সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, এখানে ব্যক্তি স্বাধীনতা এগুলোর উপরে কঠোর নিয়ন্ত্রণ রাষ্ট্রের আরোপ হয়, এমন শাসন। তাহলে লেনিন এই সময়ে এবং বিশ্বে পুঁজিবাদী দেশগুলিতে ব্যাপক অর্থ সংকট দেখা দিয়েছে। লেনিন নিউ ইকোনমি পলিসিকে কার্যকরী করেন, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে তার সঙ্গে সঙ্গে যৌথ মালিকানা, কিছু ব্যক্তি মালিকানা উৎপাদনকে বজায় রেখেছেন, এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন একটি অর্থনৈতিক দিক থেকে স্টেবল কন্ডিশনে ছিল। তো লেনিন এই কথা বলেছিলেন যে এক দেশে সমাজতন্ত্রটা মজবুতভাবে করতে হবে, তারপরে বিশ্বে অন্যান্য দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। তার কারণ মার্ক্সবাদ অনুযায়ী শ্রমিক শ্রেণীর একনায়কত্ব মানে একটা দেশে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব নয়। ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট একটা দেশে প্রতিষ্ঠিত হলো, আর অন্যান্য দেশে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো না। সেক্ষেত্রে পুঁজিবাদী দেশগুলো তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে এবং বেষ্টনী তৈরি করে তাকে গলা টিপে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করবে। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশকে তারা কোণঠাসা করে দেবে, অসহযোগিতা করবে। সাম্রাজ্যবাদী আক্রমণ হতে পারে, মিলিটারি ইন্টারভেনশন করতে পারে সমাজতান্ত্রিক দেশে। এ ব্যাপারে লেনিন বলেছিলেন। কিন্তু লেনিন এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতেই হবে, এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত রাখতেই হবে, এমন কথা বলেননি। লেনিন মনে করেছিলেন, লেনিন এবং রোজার সঙ্গে তার মতবিরোধ ছিল যে পার্টি গঠনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা লেনিন এটাকে অস্বীকার করে আর্টিফিশিয়ালি পার্টিকে সংগঠিত করে একটা ক্যাপিটালিজম নেই, ক্যাপিটালিজম অর্থাৎ পূর্য অর্থনীতিতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, সেখানে কি করে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে সমাজতান্ত্রিক বিপ্লব হলো। এখন এই বিষয়টা হলো যে পরিস্থিতিকে লেনিন কাজে লাগিয়েছেন, এবং তার দক্ষ নেতৃত্ব এখানে একটা ঘাটতি ছিল। রোজার কথাকে আমরা অস্বীকার করতে পারি না। শ্রমিক শ্রেণী শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, তারা আঘাতে তারা সচেতন হবে, স্বতঃস্ফূর্তভাবে তারা লড়াই করবে। শ্রমিক শ্রেণীকে যদি বাইরে থেকে কোনো বুদ্ধিজীবী শ্রেণী বা অন্য কোনো শ্রেণী গিয়ে সংগঠিত করে, তাহলে একটা সময় এসে শ্রমিক শ্রেণী তাদেরকে ভুল বুঝতে পারে। সেটা তো হয়েছে রাশিয়াতে। তো যাই হোক, এক দেশের সমাজতন্ত্রের কথা যে লেনিন বলেছিলেন, কথা ঠিকই, কিন্তু পাশাপাশি সমাজতন্ত্রকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠার কথাও লেনিন বলেছিলেন। মার্ক্সবাদ, লেনিনবাদে এবং 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 এঙ্গেলসের যে বক্তব্য, সেখানেও কিন্তু বলা হয়েছে যে বিপ্লব একটা প্রক্রিয়া, বিপ্লব হচ্ছে একটা মানে অল টাইম একটা বিপ্লব চলতে থাকবে আর কি। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো মানে শ্রমিক শ্রেণী ঘুমিয়ে কাটাবে, শ্রমিক শ্রেণীকে কাজ যেমন করতে হবে, শ্রমিক শ্রেণীকে সচেতন হতে হবে, শ্রেণী হিসাবে তাদের সমৃদ্ধ হতে হবে, অর্থাৎ ক্লাস কনসাসনেস তাদের মধ্যে আনতে হবে।
এবং তা না হলে শ্রমজীবী মানুষ কাজ করবে না, সমাজতান্ত্রিক ব্যবস্থা বাতিল হয়ে যাবে। তাই বিপ্লবকে একটা একটা রেভলিউশন একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে বিপ্লব মানে মারকাটো নয়, বিপ্লব মানে শ্রেণীতে শ্রেণীতে শুধু যুদ্ধ নয়, লড়াই নয়, এগুলো থাকতে পারে প্রয়োজনের তাগিদে, কিন্তু বিপ্লব হচ্ছে সব সময়ই চলতে থাকবে। অর্থাৎ বিষয়গত অবস্থা যেটা খারাপ ছিল সেই খারাপ থেকে ভালো হলো, আর ভালো হলো মানে ভালো থেকে যাবে তা নয়, ভালোকে ভালো রাখতে হবে। এবং প্রতি বিপ্লবী শক্তিকে ধ্বংস করবার জন্য সমাজতান্ত্রিক ব্যবস্থাতে বিপ্লবের ক্রিয়া চলতেই থাকবে। বিপ্লবের বিপ্লব হচ্ছে একটা পদ্ধতি, একটা প্রসেস। এই প্রসেস কিন্তু চলতেই থাকবে, এই কথা মার্ক্সবাদে বলা হয়েছে। এবার স্ট্যালিন এবং ট্রটস্কি, এদের মধ্যে বিতর্ক দেখা দিল এক দেশে সমাজতন্ত্র নিয়ে। দেখো, স্ট্যালিন এবং ট্রটস্কি এরা দুজনই তোমার লেনিনের অনুগামী, লেনিনের শিষ্য। এখন এদের দুজনের মধ্যে বন্ধুত্ব, পার্টি সংগঠনে ঐক্য এসব ছিল, কিন্তু একটা বিষয় এসে এদের দুজনের মধ্যে পথবিরোধ হলো। কোন বিষয়টা? এক দেশের সমাজতন্ত্র। দেখো, স্ট্যালিন প্রথমে 1924 সালে মে মাসে স্ট্যালিন কিছু বক্তব্য রাখেন যে এক দেশেই সমাজতন্ত্রকে বজায় রাখলে অসুবিধা আছে। তার কারণ সোভিয়েত রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র এখন একটা শিশু অবস্থায় আছে। এই শিশু অবস্থায় থাকাকালীন উন্নত ধনতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রগুলি তারা এই রাশিয়াকে রাশিয়ার চারিদিকে বেষ্টনী তৈরি করবে এবং রাশিয়ার সমাজতন্ত্রকে ধ্বংস করবে। তাই আমাদের উচিত এক দেশে সমাজতন্ত্র নয়, বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সমাজতন্ত্রকে জাতীয় স্তরে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নেই বজায় রাখলে হবে না। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রক্রিয়াকে উন্নত করতে হবে, সমাজতন্ত্রকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি এই সমাজতান্ত্রিক ব্যবস্থা যাতে অন্য দেশে, উন্নত শিল্প উন্নত দেশে প্রতিষ্ঠিত হয়, তার জন্যও আমাদের চেষ্টা করতে হবে, এই কথা স্ট্যালিন বললেন। কিন্তু তাহলে এই যে এই কথা বললেন, ঠিক এইরকম বক্তব্য ট্রটস্কিরও ছিল যে হ্যাঁ, সমাজতন্ত্র শুধু এক দেশে নয়, পুঁজিবাদী দেশগুলি যেগুলিতে আছে সেগুলিতেও সমাজতন্ত্র কায়েম করতে হবে। রাশিয়ার শ্রমিক কৃষক শ্রেণীকেই শুধু সংগঠিত করলে হবে না, রাশিয়ার শ্রমিক শ্রেণী শুধু সচেতন হলেই হবে না, তাদের মধ্যে ইউনিটি হলেই হবে না, তার পাশাপাশি উন্নত দেশগুলো যে লেবার ক্লাস রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে, তাদেরকেও সংগঠিত হতে হবে এবং সেই সব দেশের লেবার ক্লাসের সঙ্গে রাশিয়ার লেবার ক্লাস ঐক্যবদ্ধ হবে এবং সেই সব দেশেও ধীরে ধীরে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রয়োজনে বিপ্লব ঘটাতে হবে। তাহলে এই দুজনের বক্তব্যই তো এক, তাহলে আবার বিতর্ক কেন? কিন্তু লেনিন 1924 সালের শেষের দিকে, 24 সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে এসে বললেন, না ভাই, সমাজতন্ত্র এক দেশেই প্রতিষ্ঠিত করতে হবে। ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ভাবলে হবে না। তার কারণ আমাদের সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো 1917 নভেম্বর বিপ্লবের মাধ্যমে, মোটামুটি আমরা 18তেই বলতে পারি, এই তো সবে 6 বছর সমাজতান্ত্রিক ব্যবস্থার বয়স এবং সমাজতন্ত্র শিশু অবস্থায় আছে। তো এই অবস্থায় সমাজতান্ত্রিক ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, বলশেভিক পার্টি যদি বিশ্বব্যাপী বিপ্লব করতে যায়, স্থায়ী বিপ্লব করতে যায়, ধারাবাহিকভাবে একই সঙ্গে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি
বিশ্বের অন্যান্য দেশের অন্যান্য দেশে পুঁজিবাদী দেশগুলিতে ক্লাস কনসাসনেস নিয়ে সে ক্লাস রেভলিউশন অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে রেভলিউশন ঘটিয়ে সেখানে সমাজতন্ত্র করতে যাই, তাহলে কিন্তু রাশিয়ার সমাজতন্ত্রকে ওই পুঁজিবাদী দেশগুলো গলা টিপে হত্যা করবে, ঠিক সাপের মতো পেঁচিয়ে আমাদের মেরে ফেলবে। তাই ভাই, রাশিয়াতে সমাজতন্ত্রকে মজবুত করতে হবে, রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থাতে মজবুত করতে হবে। তার মানে আমি এটা বলছি না যে শুধু রাশিয়াতে চিরদিন ধরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার কারণ মার্ক্সবাদ লেনিনবাদে বলা আছে, এমনকি মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, দুনিয়ার মজদুর এক হও, অর্থাৎ সমস্ত দেশের শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধ হবে, সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর স্বার্থ হলো এক, এবং সমস্ত দেশের সমস্ত মানুষ হলো এই সর্বহারা শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আমি যে এখন বলছি যে এই রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে এবং একে মজবুত করতে হবে, এ শিশু অবস্থায়, এটা সমাজতন্ত্রের চারা গাছ। সমাজতন্ত্র রাশিয়ায় এখন শিশু অবস্থায় আছে, একে বড় করতে হবে, একে 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 শক্তিশালী রূপ দিতে হবে। তাই এই মুহূর্তে আমি বলছি না যে ইউরোপের ব্রিটেন, ফ্রান্স এই সব দেশে সমাজতান্ত্রিক রেভলিউশন ঘটিয়ে সেখানে সমাজতন্ত্র কায়েম করতে হবে, এইটা আমি বলছি না। এখন এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা জোর দিয়ে বললেন কে? স্ট্যালিন। তাহলে প্রথমে যে কথা স্ট্যালিন বলেছিলেন যে এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, বছর শেষে অর্থাৎ 1924 সালের শেষের দিকে তার অবস্থানের পরিবর্তন ঘটল। তার বক্তব্য বিপরীত একটা বক্তব্য যে না ভাই, এক দেশে সমাজতন্ত্র নয়, এক দেশে সমাজতন্ত্রকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে না ভেবে আমাদের সোভিয়েত রাশিয়ার প্রেক্ষাপটেই ভাবতে হবে, এবং সোভিয়েত রাশিয়াতে সমাজতান্ত্রিক শিকড়কে আরও গভীরে প্রবেশ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন একদিন আসবে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এই এক দেশে সমাজতন্ত্র, এই বিষয়টা লেনিন জোর দিলেন। আর ট্রটস্কি বললেন, স্ট্যালিনকে বললেন যে না, তুমি এটা ঠিক বলছো না ভাই। দুজনেই কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, দুজনেই মার্ক্সবাদে বিশ্বাসী, লেনিনবাদে বিশ্বাসী। তাহলে বিতর্ক হয়ে গেল। কোন প্রশ্নটাকে দিয়ে বিতর্ক? এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে, না পৃথিবীর ইউরোপের উন্নত দেশগুলিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে? স্ট্যালিন বললেন যে আমার দেশেই শুধু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক স্তরে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে যাব বিভিন্ন দেশে। আর ট্রটস্কি বললেন এক দেশে সমাজতান্ত্রিক ধারণা ভুল ভাই, এক দেশের সমাজতান্ত্রিক ধারণা ভুল। তার কারণ তুমি বুঝতে পারছো না যে রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে। আজকে প্রথম মহাযুদ্ধ হয়ে গেল, প্রথম মহাযুদ্ধের পরে পুঁজিবাদী দেশগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। পুঁজিবাদী ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে, ফ্রান্সে গণতান্ত্রিক ব্যবস্থা, উদারনৈতিক গণতান্ত্রিক শাসন কাঠামো। পাশাপাশি আমরা দেখছি ইটালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে, ও নাৎসিবাদের উত্থান হবে জার্মানিতে। তাই এই মুহূর্তে আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে শুধু রাশিয়াতে নয়, এটা আমাদের কাছে একটা বড় সুযোগ। এই সুযোগে রাশিয়ার থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে মানে রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে একদিকে যেমন কমিউনিস্ট পার্টি মজবুত করবে, শ্রমিক শ্রেণী সংগঠিত হবে, সচেতন হবে, তেমনি আমাদের সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশের যে কমিউনিস্ট পার্টি রয়েছে সেই সব পার্টিগুলিকে সংগঠিত করতে হবে, এবং সেই সব দেশে সমাজতান্ত্রিক আন্দোলন, সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে। বিপ্লব একটা স্থায়ী বিপ্লব থাকবে, আমাদের টার্গেট থাকবে। তার কারণ
সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে লেনিন যেমন দক্ষতা দেখিয়েছেন, আমাদের গুরুদেব লেনিন যেমন দক্ষতা দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন, পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন, তাই আমাদের এই মুহূর্তে আমরা বিশ্বে যে আন্তর্জাতিক পরিস্থিতি দেখছি, পুঁজিবাদ বিকশিত হয়েছে, পুঁজিবাদের মধ্যে হানাহানি হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থাতে অতি উৎপাদন হয়েছে, মন্দা দেখা দিয়েছে। 1929 সালে মন্দা দেখা দিয়েছিল। তাই ট্রটস্কি বলছেন যে, স্ট্যালিন ভাই, তোমার আদর্শটা ঠিক না, আমার বক্তব্য ঠিক। সমাজতান্ত্রিক ব্যবস্থাকে শুধু এই মুহূর্তে রাশিয়াতে বজায় রাখলে হবে না। আর রাশিয়ায় তুমি যদি সমাজতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখো, তাহলে পুঁজিবাদী দেশগুলো বেষ্টনী তৈরি করে আছে, রাশিয়ার সমাজতন্ত্রকে বাতিল করে দেবে, আক্রমণ করবে, সাম্রাজ্যবাদী আক্রমণ। স্ট্যালিন বললেন, এই সাম্রাজ্যবাদী আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা সোভিয়েত রাশিয়ার আছে, সোভিয়েত রাশিয়ার আছে। কিন্তু ট্রটস্কি বললেন, শুধু সামরিক হস্তক্ষেপ সাম্রাজ্যবাদীদের, পুঁজিবাদ বিকশিত হলে তা থেকে প্রতিযোগিতা, তার থেকে বাজার দখল এবং দ্রব্য বিক্রি করা এবং কাঁচামাল সংগ্রহ, তার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে সাম্রাজ্যবাদ, তাদের মধ্যে যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ দেখা দেবে। কিন্তু কিন্তু এই এই কিন্তু কিন্তু এটা বড় কথা নয়। পুঁজিবাদ এমন একটা উদারনীতি গণতান্ত্রিক মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য থাকবে, যেখানে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকবে, যেখানে গরিব আরও গরিব হবে, ধনী আরও ধনী হবে, উৎপাদনের উপকরণগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে। সেই অর্থনীতির উপরে ভিত্তি করে পুঁজিবাদী দেশগুলো এমনভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে যাবে এবং সমাজতন্ত্রকে আক্রমণ করবে। আর শুধু এটা সামরিক আক্রমণ নয়, ট্রটস্কির বক্তব্য অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, নৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সমস্ত দিক থেকে সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করবে। সোভিয়েত রাশিয়াকে রাজনৈতিক দিক থেকে অসহযোগিতা করবে, রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে তারা। রাশিয়ার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিবেশ আছে, রাশিয়ার অর্থনৈতিক সংকটকে তারা আরও জাগিয়ে তুলবে। অর্থনৈতিক সহযোগিতা পুঁজিবাদী দেশগুলো রাশিয়াকে করবে না। সামাজিক দিক থেকে সামাজিক রীতিনীতি, কুসংস্কার যেগুলি রয়েছে রাশিয়ার সমাজে, রাশিয়া পিছিয়ে পড়া অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি, সামন্ততান্ত্রিক যে মনোভাব, সেটাকে জাগিয়ে তুলবে পুঁজিবাদী দেশগুলো। আর মরালিটি, সোভিয়েত রাশিয়ার মরালিটি ছিল না। বলশেবিক বিপ্লবের আগে মানুষের মধ্যে মরাল ক্যারেক্টার ছিল না। সেই মরাল ক্যারেক্টার আজকে সব বলশেবিক পার্টি সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলছে। কিন্তু পুঁজিবাদী দেশগুলো তাদের অপসংস্কৃতি, তাদের যে শিক্ষা, সেইগুলো সোভিয়েত রাশিয়াতে প্রবেশ করাবে এবং রাশিয়ার মানুষের যে মরাল ক্যারেক্টার, রাশিয়ার মানুষের যে মেরুদণ্ড ছিল, সেই মেরুদণ্ডকে ভেঙে দিবে। চারিদিক থেকে সোভিয়েত রাশিয়াকে কোণঠাসা করবে। তাই আমাদের একদিকে সোভিয়েত রাশিয়াতে যে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী ব্যবস্থা কায়েম হয়, পুঁজিবাদ রাশিয়ায় কায়েম হয়নি। পুঁজিবাদী অর্থনীতির কুফল সম্পর্কে সোভিয়েত রাশিয়ার মানুষ জানে না। পুঁজিবাদী অর্থনীতির যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন, শোষণের কায়দা কৌশল, এগুলি সোভিয়েত রাশিয়ার মানুষ জানে না। তার কারণ এখানে ক্যাপিটালিজম দীর্ঘদিন ছিল না, কয়েক মাস ছিল সামন্ততান্ত্রিক অর্থনীতি। তাই এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে আমাদের দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের মধ্যে মরাল ক্যারেক্টারকে আরও উন্নত করতে হবে, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, শ্রমিক শ্রেণীকে সংগঠিত করতে হবে। তার কারণ রাশিয়াতে বিপ্লবের আগে
শ্রমিক শ্রেণীর সংখ্যা কম ছিল, শ্রমিক শ্রেণীর সংখ্যা কম ছিল এই অর্থে যে রাশিয়ায় শিল্প কারখানা গড়ে ওঠেনি, সামন্ততান্ত্রিক অর্থনীতিতে জমিদার জোতদারি প্রথা ছিল, যার ফলে কৃষকের সংখ্যা বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে, রাশিয়ার বলশেভিক পার্টিকে শ্রমিক কৃষকের মধ্যে একটা পলিটিক্যাল কালচার গড়ে তুলতে হবে। এই পলিটিক্যাল সিস্টেমের প্রতি তাদের যাতে বিশ্বাস, তাদের অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ গড়ে ওঠে, তাহলে রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা মজবুত হবে। তার পাশাপাশি এটাকে মাথায় রাখতে হবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই রাশিয়ার শ্রমিক শ্রেণীকে, রাশিয়ার কৃষক এবং শ্রমিক খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী বিপ্লব ঘটাতে হবে, একটা স্থায়ী বিপ্লব ঘটাতে হবে। এই বিপ্লব হয়ে গেল রাশিয়ায়, আর বিপ্লব করতে হবে না। রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন বিপ্লব ঘটাতে হবে, আরও অনেক দূর শ্রমিক শ্রেণীকে হাঁটতে হবে, এগিয়ে যেতে হবে, অগ্রসর হতে হবে, তেমনি রাশিয়ার শ্রমিক শ্রেণীকে বিশ্বব্যাপী যে বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ রয়েছে, যেখানে শিল্পায়ন হয়েছে, ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে অনেক আগে, সেখানে শ্রমিকের সংখ্যা বেশি, বুর্জোয়া শ্রেণীর সংখ্যা মুষ্টিমেয়, অথচ সেখানে অর্থনীতিকে পরিচালনা করছে বুর্জোয়া শ্রেণী, এবং সেখানে সরকার পরিচালনা করছে তোমার পুঁজিবাদী সরকার, অর্থাৎ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থাকে ভেঙে দিতে হবে, এই মুহূর্তে এগিয়ে যেতে হবে, রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে পা ফেলতে হবে। রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন সমাজতন্ত্রের বাধাগুলিকে দূর করবে কমিউনিস্ট পার্টি, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে যে পুঁজিবাদী ব্যবস্থাতে যে গণতান্ত্রিক সরকার আছে, যে ফ্যাসিবাদী সরকার আছে, যে নাৎসিবাদী সরকার আছে, সব বাধাকে কমিউনিস্ট পার্টি মোকাবিলা করবে। সেই সব দেশের কমিউনিস্ট পার্টির মধ্য দিয়ে মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবকে রপ্তানি করা যায় না। বিপ্লব রপ্তানি করা যায় না, বিপ্লব রপ্তানি করলে ফেলিওর হয়, যেটা স্ট্যালিন পরবর্তীকালে আমরা দেখব বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিকে কাজে লাগিয়ে সেনা পাঠিয়ে বিপ্লব ঘটিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিলেন। আবার সেই সব দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে, আবার পুঁজিবাদ ফিরে এসেছে। তাই এখানে ট্রটস্কি যে বক্তব্যটা রাখছেন যে রাশিয়ার শ্রমজীবী মানুষ যেমন সচেতন হবে, তেমনিভাবে বিশ্বে বিভিন্ন দেশের পুঁজিবাদী দেশগুলির বিশেষ করে শ্রমজীবী মানুষকে সংগঠিত করতে হবে। ট্রটস্কি বলছেন লেনিন একটা পরিস্থিতিতে এখানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সর্বহারা শ্রেণীর মাধ্যমে এখানে একটা রেভলিউশন ঘটিয়েছেন। এটা একটা সাময়িকভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে যেমন আভ্যন্তরীণ ক্ষেত্রে সমাজতন্ত্রকে, এক দেশে সমাজতন্ত্রকে যেমন উন্নত করতে হবে, তেমনি এই এক দেশে সমাজতন্ত্রকে বজায় রাখলে হবে না। একটা দেশের সীমানার মধ্যে সমাজতন্ত্রকে বজায় রাখলে হবে না, সমাজতন্ত্র আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে হবে। আর কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস এঙ্গেলস বলেছেন দুনিয়ার মজদুর, সেটাকে মাথায় রেখে আমাদের ভবিষ্যতে আগামী দিনে পুঁজিবাদী দেশগুলোতে, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি দেশে, পুঁজিবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে। সুতরাং সেই সব দেশেও সমাজতন্ত্র, তাহলে তবেই আমাদের এই সোভিয়েত রাশিয়ার সমাজতন্ত্র টিকে থাকবে। সুতরাং এই যে বিষয়, এই বিষয়টা নিয়ে ট্রটস্কি এবং স্ট্যালিনের মধ্যে বিরোধ। এইটাই হলো এক দেশে সমাজতন্ত্র নিয়ে স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে দ্বন্দ্ব, স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে বিরোধ। স্ট্যালিন জাতীয়তাবাদী হিসাবে সমাজতন্ত্রকে সোভিয়েত ইউনিয়নের মধ্যেই শক্তিশালী রূপ দিতে চেয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে তিনি সমাজতন্ত্রকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করবেন না। এটা তিনি প্রমাণও দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি 1939 থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধের ঘোলা জলে স্ট্যালিন মাছ ধরেছিলেন বুলগেরিয়াতে,
আলবানিয়াতে, হাঙ্গেরিতে, যুগোস্লাভাকিয়াতে, বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়ে সেই সব দেশের কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করে তার পাশাপাশি স্ট্যালিন তার সোভিয়েত বাহিনীকে মোতায়েন করে সেখানে সমাজতান্ত্রিক পতাকা উত্তোলন করেছেন। তাহলে স্ট্যালিন যদি ভাবতেন যে রাশিয়াতেই শুধু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে, তাহলে তিনি কি এটা করতেন? তাহলে তিনি এটা করতেন না। তাহলে ট্রটস্কির বক্তব্য ছিল 1924 সাল থেকেই বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর ট্রটস্কির এই বক্তব্যকে ট্রটস্কির এই যে বক্তব্য ছিল সেটাকে স্ট্যালিন পরবর্তীকালে কাজে লাগালেন। কিন্তু একটু পার্থক্য হচ্ছে ট্রটস্কি বলেছিলেন যে একটা স্থায়ী বিপ্লব করতে হবে। স্থায়ী বিপ্লব হচ্ছে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সমাজ কাঠামোর জায়গায় নতুন একটা সমাজ কাঠামো গড়ে উঠবে, বিদ্যমান শাসক শ্রেণীর জায়গায় নতুন শাসক শ্রেণী প্রতিষ্ঠিত হবে। এটা 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 একটা এবং নতুন আরেকটা রূপ নিবে। এটা সিনথেসিস হবে। অর্থাৎ মার্ক্সের সে দ্বান্দ্বিক বস্তুবাদ, ডায়ালেকটিক্যাল মেথড যে কথা মার্ক্স প্রয়োগ করেছেন বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সমাজের মধ্যে সবসময় একটা রেভলিউশন প্রক্রিয়াটা চলতে থাকবে। তো ট্রটস্কি এবং স্ট্যালিনের মধ্যে এক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে এই বিতর্কটা দেখা দিয়েছিল, যার ফলে আমরা দেখব যে স্ট্যালিনপন্থী যারা তারা ট্রটস্কি পন্থীদের ধরে ধরে হত্যা করেছেন। হাজার হাজার ট্রটস্কি পন্থীকে গুলি করে হত্যা করেছেন কমিউনিস্ট পার্টির, তারাও কমিউনিস্ট পার্টি। সুতরাং এই 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 বিষয়টাকে নিয়ে স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে যে বিরোধ, এটা ক্ষমতা দখলকে কেন্দ্র করে নয়, এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। সমাজতন্ত্র এই দেশেই অর্থাৎ সোভিয়েত রাশিয়ায় প্রতিষ্ঠিত থাক, এটা স্ট্যালিন বলেন, ট্রটস্কি বলেন না ভাই, সমাজতন্ত্রকে শুধু সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত না রেখে এটাকে বিশ্বব্যাপী একটা রেভলিউশন, স্থায়ী রেভলিউশনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে হবে। স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে এই যে বিরোধ, এটা মতাদর্শ, ইডিওলজিক্যাল কনফ্লিক্ট, ইডিওলজিক্যাল বিরোধ। অর্থাৎ এখানে কিন্তু ক্ষমতা দখলের বিষয় নয়। স্ট্যালিনের প্লাস পয়েন্ট ছিল স্ট্যালিন রাষ্ট্রনায়ক হন লেনিনের পর। এই রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে কমিউনিস্ট পার্টিকে, বলশেভিক পার্টিকে কাজে লাগিয়ে স্ট্যালিন পন্থীদের অনেক হত্যা করেন। পাশাপাশি স্ট্যালিন 1936 সালে ট্রটস্কির যে বক্তব্য শ্রমিক শ্রেণীকে উন্নত করতে হবে সোভিয়েত ইউনিয়নের, তাই স্ট্যালিন একটা সংবিধান রচনা করেন 1936 সালে, স্ট্যালিন সংবিধান নামে পরিচিত। এখানে সোভিয়েত রাশিয়া কৃষক এবং শ্রমিক শ্রেণীর রাষ্ট্র এই কথাটা ঘোষণা করেছিলেন। 1918 সালে যে রাষ্ট্র ছিল সোভিয়েত রাশিয়ার রাষ্ট্র, সেটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর এখানে বলা হলো যে কৃষক শ্রমিক শ্রেণীর রাষ্ট্র। কৃষক, এখানে দেখো যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি, সেখানে শোষিত বঞ্চিত মানুষের সংখ্যা কৃষকদের মধ্যে বেশি। ভূমিহীন কৃষক কিন্তু, জমিদার নয় কিন্তু। তো কৃষকরা তো জমির মালিক ছিল 1917 সালের আগে জার সরকারের আমলে। ও আর দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যার, তিনি কিন্তু তিনি দাস কি বলবো ভূমিদাস প্রথার উচ্ছেদ করেছিলেন ঠিকই, কিন্তু জমির মালিকানা কৃষকদের দিতে পারেননি। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে স্ট্যালিন কৃষক এবং শ্রমিক শ্রেণীর রাষ্ট্র এই কথাটা বললেন। এখানে এখানে কৃষক এবং শ্রমিকদের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা মনোভাব গড়ে তোলা, এবং শ্রমিক এবং কৃষকের স্বার্থ একে অপরকে যেন বন্ধু ভাবে, একে অপরকে যেন শত্রু না ভাবে। অর্থাৎ শ্রমিক এবং কৃষক ঐক্যের উপরে জোর দিলেন স্ট্যালিন, এবং পার্টিকে সেইভাবে এগিয়ে নিয়ে গেলেন। দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে গিয়েছিল যে ট্রটস্কিকে স্ট্যালিনপন্থীরা
গুলি করে হত্যা করেন 1940 সালে। যাই হোক, আমরা পরবর্তীকালে দেখব যে স্ট্যালিনকেও 1953 সালে বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে, বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে। আর এবং এবং আমরা দেখব যে ক্রুশচেভ, নিকিতা ক্রুশচেভ ক্ষমতায় আসছেন, এটা কিন্তু ট্রটস্কিপন্থী। তাহলে সোভিয়েত কমিউনিস্ট পার্টি কখনোই এই মুহূর্তে এই পরিস্থিতিতে ঠিক ছিল না। আমরা লক্ষ্য করেছি রোজা এবং লুক্সেমবার্গের মধ্যে 1901 সালে যে পার্টি ভাগ হয়ে গেছিল, না 1903 সালে পার্টি ভাগ হয়ে গেছিল। রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ভাগ হয়ে গেল বলশেভিক মেনশেভিক। আবার বলশেভিকের মধ্যে রোজার সঙ্গে লেনিনের মতাদর্শগত পার্টি সংগঠন কিভাবে হবে তা নিয়ে মতবিরোধ হয়েছিল। লেনিন অতিকেন্দ্রিকতার উপরে গুরুত্ব দিয়েছিলেন, রোজা সেটাকে অস্বীকার করেন। হ্যাঁ, এখানে একটা বিরোধ ছিল। আমরা এসে দেখছি যে এক দেশের সমাজতন্ত্র প্রতি, যাই হোক, কমিউনিস্ট পার্টির মূল্যায়ন পরবর্তীকালে আমরা বুঝতে পারি। তো সমকালীন পরিস্থিতিতে স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে এক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে মতবিরোধ ছিল। উভয়েই শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, উভয়েই কিন্তু পৃথিবীব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান ঠিকই, কিন্তু ওই পরিস্থিতিতে, ওই ইন্টারন্যাশনাল পরিস্থিতিতে এবং রাশিয়ার আভ্যন্তরীণ পরিস্থিতিতে দুজনের মধ্যে এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত থাক স্ট্যালিন বলছেন, আর অন্যদিকে ট্রটস্কি বলছেন সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠিত আছে, এটাকে মজবুত করতে হবে, শিশু থেকে একে বড় করতে হবে, পাশাপাশি বিশ্বের পুঁজিবাদী দেশগুলিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে পুঁজিবাদী দেশগুলো সোভিয়েত রাশিয়ার সমাজতন্ত্রকে গলা টিপে হত্যা করবে। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, নৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে অসহযোগিতা করবে এবং প্রয়োজনে সামরিক দিক থেকে আক্রমণ করবে। শুধু সামরিক দিক থেকে আক্রমণ করে ধ্বংস করবে না, সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা সব দিক থেকে নেগেটিভ রোল যাতে সোভিয়েত রাশিয়ার ভিতরে আভ্যন্তরীণ ক্ষেত্রে তৈরি হয়, যে সোভিয়েত ইউনিয়নের মধ্যেই সমাজতন্ত্রকে ভাঙার জন্যে একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই তো আমরা দেখলাম ট্রটস্কি স্ট্যালিনের দ্বন্দ্ব হলো ঠিকই, তার পাশাপাশি আমরা দেখছি যে নিকিতা ক্রুশচেভ যখন ট্রটস্কিপন্থী তারা ক্ষমতায় এলেন 1956 সালে, তখন নিকিতা ক্রুশচেভ একটা ইউনিভার্সিটিতে 4 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। 4 ঘন্টার বক্তব্যই কিন্তু স্ট্যালিনবাদে নিপাত। স্ট্যালিন বিরোধী বক্তব্য আভ্যন্তরীণ ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে, রাশিয়া নয়, সোভিয়েত রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির যে রোল, সেক্ষেত্রে তিনি মূল্যায়ন করেছিলেন যে স্ট্যালিনবাদ নিপাত যাক, লেনিনবাদ নিপাত যাক। এবং স্ট্যালিন লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল 1956 সালে। যাই হোক, আর আমি এই ভিডিও বড় করব না, অন্য ভিডিওতে আমি আরও ব্যাপক আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হলো এক দেশে সমাজতন্ত্র। এই বিষয়টা নিয়ে স্ট্যালিন এবং ট্রটস্কির মধ্যে দুজনেই মার্ক্সবাদী, দুজনেই লেনিনবাদী, দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এবং কেন দ্বন্দ্ব দেখা দিয়েছিল আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং পরবর্তীকালে আমি আবার ভিডিও দেব, তার জন্যে অপেক্ষা করব।